ইরানে ইসরায়েলের হামলার মূল দায়িত্বে ছিলাম আমি, স্বীকার করলেন ট্রাম্প। রাশিয়া যে কোনো সময় ন্যাটোর ওপর হামলা চালাতে সক্ষম, দাবি জার্মান জেনারেলের। গাজা উপত্যকায় শিগগিরই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে, ঘোষণা ট্রাম্পের। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনায় প্রস্তুত ট্রাম্প। সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। ইরানের শক্তি শত্রুপক্ষকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে, দাবি আরাকচির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে অস্ত্রবিরতিতে সম্মত আরএসএফ। চীনের নৌবাহিনীতে সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের অভিষেক। অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি সিউল সেনাবাহিনীর। ভেনেজুয়েলাতে হামলায় কংগ্রেসের অনুমতি লাগবে না ট্রাম্পের, বাড়ল যুদ্ধের শঙ্কা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান। চীনে রেকর্ড পরিমাণ গ্যাস সরবরাহ করছে রাশিয়ার গ্যাসপ্রম। বাংলাদেশ সীমান্তবর্তী আসামের ধুবড়ীতে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত। 2026-এ জিততেই হবে, না হলে বিজেপির অস্তিত্ব শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি মিঠুনের। ইরানের ওপর ইসরায়েলের হামলার জড়িত থাকার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন ইসরায়েল একক সিদ্ধান্তে তেহরানে হামলা চালিয়েছিল। তবে ট্রাম্প সম্প্রতি বলেন ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছিল, আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম। তিনি আরও বলেন ইরানে হামলার প্রথম দিনটি ছিল অত্যন্ত অসাধারণ, কারণ অন্যান্য হামলার তুলনায় সেই দিন ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল। গত 13 জুন বিনা উস্কানিতে ইরানে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম দিনই ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী ও অনেক বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। রাশিয়ার যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে সীমিত আকারের হামলা চালানোর ক্ষমতা রয়েছে, তবে রাশিয়া পদক্ষেপ নেবে কিনা তা নির্ভর করবে পশ্চিমা মিত্রদের অবস্থানের ওপর। এমন মন্তব্য করলেন জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্র্যাঙ্ক। তিনি বলেন রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধ শক্তির দিকে তাকালে দেখা যাবে তারা আগামীকাল থেকেই ন্যাটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে জানান 2022 সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিগগিরই একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুজাতিক এ বাহিনীতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপকে গাজার জন্য তার যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে। এই বহুজাতিক বাহিনীর প্রধান কাজ হবে গাজা উপত্যকায় যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করা, যার পিছনে মিশর ও জর্ডানের সমর্থন থাকবে। ট্রাম্প সতর্ক করে বলেন গাজায় শান্তি সুদৃঢ় রয়েছে এবং হামাস যদি তার ভূমিকা পালন না করে তবে তারা তাদের কাজের ফল ভোগ করবে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ট্রাম্প। তিনি বলেন ইরান যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে এবং তিনি এ বিষয়ে আলোচনা করতে রাজি। 2018 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্প উল্লেখ করেন ইরান একসময় মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন এই সংঘাতের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরো মাত্রা এখনও অজানা। সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘের স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে তেহরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, ফলে তার হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না। শারা মূলত জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন কারণ তিনি ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্ব দিয়েছিলেন, আর এই সংগঠনটি একসময় আল কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে HTSকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা দায়িত্ব নেন এবং এর মাধ্যমে 13 বছরের গৃহযুদ্ধ শেষ হয়। 12 দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে, এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের দাবি ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা দ্রুত দখলে নেওয়া, কিন্তু ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ও প্রতিরক্ষা সক্ষমতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আরাকচি বলেন শত্রুরা ভেবেছিল ইরান 2-3 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে, কিন্তু দেশের নেতা, সেনা কর্তৃত্ব ও সরকারের কার্যকর সংকট ব্যবস্থাপনা তা ব্যর্থ করেছে। প্রতিদিনের নির্ভুল পাল্টা হামলা ও জাতীয় ঐক্য বিজয়ের মূল চালিকা শক্তি। পার্লামেন্ট কর্মকর্তা নবাভিয়ান বলেন যুক্তরাষ্ট্র তেহরানকে প্রযুক্তিতে অক্ষম করতে চেয়েছিল, তবে দেশ সফলভাবে তা রোধ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মানবিক অস্ত্রবিরতিতে সম্মতি দিয়েছে সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আল ফাশের দখলের পর শহরের তীব্র খাদ্য সংকট মোকাবিলায় এবং জরুরি ত্রাণ পৌঁছে দিতে তারা এই যুদ্ধবিরতিতে অংশ নিচ্ছে। তবে সুদানের সামরিক সরকার এখনও এর কোনো প্রতিক্রিয়া দেয়নি। 2023 সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে গৃহযুদ্ধ চলছে। আরএসএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতি মোকাবিলা ও জরুরি ত্রাণ সরবরাহের সুবিধার্থে তারা 4 দেশের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে অংশ নিতে সম্মত হয়েছে। সংগঠনটি আরও বলেছে, তারা এমন এক শান্তি আলোচনার প্রত্যাশা করে যা সংঘাতের মূল কারণগুলো সমাধান করবে এবং ন্যায্য ও স্থায়ী শান্তির পরিবেশ সৃষ্টি করবে। চীনের নৌবাহিনীতে সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। ফুজিয়ান চীনের তৃতীয় এবং সবচেয়ে উন্নত এয়ারক্রাফট ক্যারিয়ার, যা ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ও EMALS প্রযুক্তি ব্যবহার করে 3 ধরনের বিমান উৎক্ষেপণ করতে সক্ষম। 80,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই রণতরী চীনের নৌশক্তি বৃদ্ধিতে বড় মাইলফলক। যদিও অপারেশনাল সীমাবদ্ধতা ও ফ্লাইট ডেকের ডিজাইন কিছু সময় বিমান চলাচলে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে চীন মার্কিন নৌবাহিনীর সঙ্গে সমুদ্র পথের প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে। চীনের এই নৌশক্তির উত্থান ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের শক্তির ভারসাম্যকে জটিল করবে এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এমনটা জানালো দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রের ধরন বা কত দূর উড়েছে তা এখনও স্পষ্ট নয়। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলছেন, এটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে 7ম পারমাণবিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত উত্তর কোরিয়া। কিম জং উন সিদ্ধান্ত নিলে তা তাৎক্ষণিকভাবে সম্ভব। এর আগে গত মাসে একাধিক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার এই সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান আইন প্রণেতারা একটি বিল খারিজ করে দিয়েছেন। বিলটি অনুমোদিত হলে ভেনেজুয়েলায় কোনো সামরিক হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হতো। 2 রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিলেও মোট সমর্থন যথেষ্ট না থাকায় বাতিল হয় বিলটি। সাম্প্রতিক সপ্তাহে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সমুদ্র সীমায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যেখানে আগে মাদকবাহী জাহাজে হামলায় কমপক্ষে 65 জন নিহত হয়েছেন। মার্কিন প্রশাসন দাবি করেছে, তারা যেসব নৌযানে হামলা চালিয়েছে সেগুলো মাদক বহন করছিল। তবে ল্যাটিন আমেরিকার নেতারা, কিছু কংগ্রেস সদস্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং নিহতদের পরিবারের সদস্যরা এই দাবি অস্বীকার করে বলছেন, এসব হামলা ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, এমনটা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই লক্ষ্যে কাজাখস্তান আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিচ্ছে। ট্রাম্প বলেন, শীঘ্রই স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা হবে। এ নিয়ে 2 দেশের সরকার প্রধানের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কাজাখ সরকার এক বিবৃতিতে বলেছে, বিষয়টি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাখস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ও যৌক্তিক ধারাবাহিকতা, যা সংলাপ, পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে। 2 মাসের মধ্যে 6ঠবারের মতো পাওয়ার অব সাইবেরিয়ার পাইপলাইনের মাধ্যমে চীনে দৈনিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে রাশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান গ্যাসপ্রম। 5 নভেম্বর সরবরাহ চুক্তিগত সীমা ছাড়িয়ে যায় বলে জানায় প্রতিষ্ঠানটি। 2019 সালে চালু হওয়া এই পাইপলাইন পূর্ব রাশিয়ার সবচেয়ে বড় গ্যাস পরিবহন ব্যবস্থা, যার বার্ষিক ক্ষমতা 38 বিলিয়ন ঘনমিটার। গ্যাসপ্রম জানায়, 2025 সালের প্রথম 9 মাসে সরবরাহ বেড়েছে 27%। সিইও অ্যালেক্সি মিলার আশা করছেন, চলতি বছরই চীনে 38 বিলিয়ন ঘনমিটারেরও বেশি গ্যাস পাঠানো হবে। 2014 সালের চুক্তি অনুযায়ী 30 বছরে মোট 1 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে, যার আর্থিক মূল্য প্রায় $400 বিলিয়ন। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসামের ধুবড়ী জেলায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি পূর্বাঞ্চলীয় কমান্ডের তত্ত্বাবধানে লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই ঘাঁটি রসদ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এটি সীমান্ত নিরাপত্তা জোরদার ও সামরিক অবকাঠামো সম্প্রসারণ পরিকল্পনার অংশ। বাংলাদেশ ও ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থান করায় ঘাঁটিটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। ঘাঁটিটির নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র তীরের প্রাচীন আহোম সাম্রাজ্যের সেনাপতি লাচিত বরফুকনের নামে। লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় সহযোগিতা ও সক্রিয় ভূমিকার জন্য আসাম সরকার এবং বেসামরিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
2026-এ জিততেই হবে, না হলে বিজেপির অস্তিত্ব শেষ হয়ে যাবে। পুরুলিয়ার জনসভায় এভাবেই নিজের উদ্বেগ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী। দলের বর্ষীয়ান নেতা রাহুল সিনহা ও সাংসদ জ্যোতির্ময় মাহাতোর সামনে মিঠুনের কণ্ঠে ফুটেছে রাজ্য বিজেপির অস্তিত্ব রক্ষার তীব্র চাপ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য আসলে দলের ভেতরের বিভাজন, নেতৃত্বহীনতা ও ক্রমহ্রাসমান ভোট ভিত্তির প্রকাশ। মিঠুন ভোটের আগে ঐক্যপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেখানে মনোমালিন্য আছে তা মিটিয়ে ফেলুন, জিতলে আপনারাও জিতবেন। রাজ্যে তৃণমূলের সংগঠন শক্তিশালী হওয়ায় বিজেপির জন্য 2026 নির্বাচন কঠিন, আর মিঠুনের বার্তা দলীয় মানসিকতারই প্রতিফলন। জনসভায় মিঠুন আরও বলেন, আমি 5 স্টার হোটেলে থাকতে পারতাম, কিন্তু ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায়, কারণ একটাই লক্ষ্য, 2026-এ জিততেই হবে।